হেডলাইনের পরে আছে আরেকটা পি ট্যাগ, যেমন এটা প্যারাগ্রাফ ইন্টিগ্রেট করার জন্য। তো হেড, এরপর আরেকটা আছে এ ট্যাগ, সরি তো এটার ক্ষেত্রে যেমন আরেকটু জিনিসটা আরেকটু সুন্দর করে বুঝাইলে ভালো হবে। যেমন এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার HTML এর ক্ষেত্রে। তো এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা একটা বেসিক এক্সাম্পল দিয়েই করি। যেমন স্ট্রাকচারের ক্ষেত্রে প্রথমত আমাদের একটা ডক টাইপ, অর্থাৎ ওয়েবসাইটের ক্ষেত্রে প্রথমত আমাদেরকে এটাকে ডিফাইন করতে হবে যে আমাদের এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা। তো সেটার জন্য আমরা প্রথমত আমাদের এই ফাইলটাকে একটা নাম দেব। তো এটা হচ্ছে যে আমাদের ডক টাইপ HTML, যেটা মূলত HTML ইয়ে। তো এটার মেইন কাজ হচ্ছে যে এটা ওয়েব পেজকে এটা জানান দেয় যে আমাদের এই যে ফাইল যেটি ইন্ডেক্স হচ্ছে এটা আমাদের HTML5 ল্যাঙ্গুয়েজে লেখা। এটার নিচে হয় যে আমাদের পরবর্তী স্ট্রাকচার গুলো HTML এর, যেমন এখানে পরবর্তী স্ট্রাকচার HTML বডি। তো সেটা আমরা এখানে এভাবে করে নিই। এটা আমাদের অলরেডি একটা সাজেশন হিসেবে এসে যায়। এটা হচ্ছে আমাদের একটা বেসিক বডি HTML এর। এই বডির মধ্যে HTML উপরের অংশটা হচ্ছে যে আমাদের ডিফাইন করে যেটা আমাদের কোন ভাষায়। এরপরে যে HTML ট্যাগ এটা দিয়ে ডিফাইন করে যে আমরা এখান থেকে HTML লিখবো। এরপরে হচ্ছে আমাদের হেডার, অর্থাৎ উপরের অংশ যেটার মধ্যে আমাদের বিভিন্ন নাম, মেটা ডেটাগুলো অ্যাড হবে। এরপর হচ্ছে বডি, এবং এর নিচে অংশটা ফুটার হিসেবে ইউজ করা হয়, যেমন বডির পরের অংশটা। তো হেডারের ক্ষেত্রে আমরা এখানের মধ্যে বিভিন্ন ট্যাগ ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল স্বরূপ এখানের মধ্যে আমি এটাকে আমি যদি এখন সেভ করি এবং ইন্ডেক্স ফাইলটাকে যদি আমি আমার গুগলে খুলি, এখানে কিছু দেখাচ্ছে না। যেমন এখানের মধ্যে আমার ফাইলটার নাম দেখাচ্ছে, তো আমি এটা একটা নাম দিতে চাই। তো এই ক্ষেত্রে আমরা একটা বেসিক ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে টাইটেল। যদি আমি এখানে এখন টাইটেল ট্যাগ ব্যবহার করি, তো এই টাইটেল ট্যাগের ভিতর যা লেখা হবে সেটাই হচ্ছে আমার ওয়েবসাইটের নেম। তো আমি এটা হচ্ছে আমার সাইটের টাইটেল। এর পরবর্তী অংশটা হবে যে আমার বডিতে, অর্থাৎ আমি বডি ট্যাগের মধ্যে আমি আমার পরবর্তী অংশটা, যেমন বডি ট্যাগের মধ্যে যদি আমি করতে চাই, যেমন একটু আগে H1 ট্যাগ দেখালাম, আমি H1 ট্যাগটা ব্যবহার করি। তো H1 ট্যাগ হচ্ছে জেনারেলি হেডলাইনের ক্ষেত্রে। তো হেডলাইনের ক্ষেত্রে 6 ধরনের ট্যাগ আছে, যেমন H1, H2, H3, এরকম টোটাল 6 ধরনের, এক একটা এক এক সাইজের। তো H1 ট্যাগ দিয়ে আপনি একটা বইয়ের চ্যাপ্টারের বা একটা বইয়ের নামকে সম্বোধন করতে পারেন। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বুঝাই, টাইটেল দিয়ে আমি একটা বইয়ের নামকে বুঝালাম, H1 ট্যাগ দিয়ে আমি সেই বইয়ের একটা চ্যাপ্টারকে বুঝালাম, এবং H2 ট্যাগ দিয়ে সেই চ্যাপ্টারের মূল ভিত্তি যেটা সেটাকে বুঝালাম। তো এখানের মধ্যে যদি আমি একটা বইয়ের নাম দিই এক্সাম্পল স্বরূপ, এটার নিচে আমি H2 ট্যাগ নিই, যেটা দিয়ে আমি এর মধ্যে আমি ধরেন একটা লেখকের নাম নিলাম, এবং এর নিচের অংশের মধ্যে আমরা চাইলে লেখকের আরেকটু বাড়তি ডিটেল অ্যাড করতে পারি। সেটার জন্য আমরা H2 ট্যাগ ব্যবহার করতে পারি। H2 ট্যাগের মধ্যে আমি লেখকের বয়স বা বিভিন্ন অংশটুকু লিখতে পারি, যেমন এখানে প্রফেশন এটা দিলাম। ও সরি। এরপর যদি লেখকের ডিসক্রিপশন অ্যাড করতে হয়, সেটার ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে পারি। এখানে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করে আমরা এখানে লেখকের ডিসক্রিপশনটা অ্যাড করতে পারি। যেমন আমি যদি এখানে একটা লেখকের ডিসক্রিপশন দিই,
এটাকে যদি আমি এখন সেভ করি, এখানে একটা সুন্দর স্ট্রাকচারাল ডিজাইন তৈরি হয়েছে। তো এটা হচ্ছে ১ম এ H1 ট্যাগ, এর পরের ট্যাগটা এটার থেকে একটু ছোট হবে লেখায়। এর পরের ট্যাগটা এর থেকে আরেকটু ছোট এবং প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে এরকম। এখানের মধ্যে ৬ স্যার রকমের H1 ট্যাগ আছে এবং একটাই প্যারাগ্রাফ ট্যাগ স্যার একটা আছে। জিনিস বলবো আর এখানে এটা স্যার? হচ্ছে হ্যাঁ? এখানে একটু বলছি কি এই যে HTML ডকুমেন্ট লেআউট তো এখানে না এই যে H1, H2 বা এই যে হেডিং এর এগুলো একটু ডিসকাস করলে ভালো হতো। H1 এর কি কাজ হয়? H2 এর কাজ কি? হ্যাঁ, এটা তাহলে করতে পারছি আমি। যেমন একটু সুন্দরভাবে বুঝাই দিই। প্লিজ বলুন যেমন স্যার। আমি এখানের মধ্যে টোটাল ৩ টা ট্যাগ সম্পর্কে জানিয়েছি। তো মানে এখানে H1 কখন ইউজ করব আমরা, H2 কখন ইউজ হ্যাঁ, করব? তো এখানের মধ্যে ১ম ট্যাগ যেটা আমি এখানে লিখলাম সেটা হচ্ছে যে টাইটেল। তো হুম। টাইটেল জেনারেলি ডিফাইন করে যে আমার ওয়েবসাইটটার নাম কি হবে বা আমার যে প্রজেক্টটা বানাচ্ছি ওটার নাম কি হবে। তো টাইটেল সবসময় হেডার ট্যাগের ভিতর হেডার ট্যাগের ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ। তো এটাকে বলা হয় যে ওপেন ট্যাগ এবং এটাকে বলা হয় যে ক্লোজ ট্যাগ। তো এই দুটোটার মাঝখানেই আপনার টাইটেলটা হবে এবং যাবতীয় মেটা ডেটা গুলো হবে। যেমন ধরেন আপনার মেটা ডেসক্রিপশন বা মেটা টাইটেল যেগুলো আপনার ওয়েবসাইটের এসইও Google এর মধ্যে ইনডেক্স করাবে। যেমন Google সার্চ কনসোল হোক বা বিভিন্ন জায়গায় যখন আপনি আপনার ওয়েবসাইটটাকে ইনডেক্স করাবেন, তখন সেই ক্ষেত্রে যত রকমের মেটা ডেটা থাকবে সেটা আপনার এই হেডার সেকশনের মধ্যে হবে। আর এরপরে যত রকমের কনটেন্ট সংক্রান্ত ডেটা হয় সেটা আপনার বডি সেকশনে হয়। তো বডি সেকশনের ক্ষেত্রে আমি এখানের মধ্যে আপাতত ৩ টা জিনিস দেখালাম যে ব মানে ৩ টা না মানে ৬ আর ৭ টা জিনিস দেখালাম যেমন H1 বা H1 থেকে H6। তো H1 ট্যাগ মূলত হচ্ছে যে এটা এভাবে বুঝা যেতে পারে যে মানে H1 ট্যাগটা দেখে মনে হচ্ছে যে এটা নরমাল অন্য টেক্সট গুলোর থেকে একটু সাইজে বড়। যেমন এখানে সাইজে বড় বাট এটা শিরোনাম বুঝায়। অর্থাৎ যখন আপনি SEO সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এ করবেন ওয়েবসাইটের ক্ষেত্রে তখন আপনি H1 ট্যাগটা ডিফাইন করবেন। যেমন আপনার এই টাইটেল দিয়ে আপনার সাইটের নাম, H1 ট্যাগ দিয়ে আপনার একটা বইয়ের একটা চ্যাপ্টারের নামকে বুঝানো যাচ্ছে। মানে একটু আগে আমি বললাম যে এটা যদি একটা বইয়ের নাম হয় তবে 1 মিনিট। 1 মিনিট আমার এখানে একটু হ্যাঁ, এখন ঠিক আছে। ওয়েবসাইটের মধ্যে যে শুরু এবং ডিফাইন করলাম এবং এখানের মধ্যে এটাকে যদি আমি H3 দিয়ে দিই, তাহলে H3 দিয়ে আমি সেই রাইটারেরই একটা প্রফেশনকে ডিফাইন করলাম। এখন প্রফেশনকে ডিফাইন করার পর আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে যখন ইনডেক্স হচ্ছে আমি Google এর মধ্যে এটা জানান দিতে চাচ্ছি যে আমার রাইটার একটা ডেসক্রিপশন ওখানে এড হবে। তখন সেটা আমি P স্যার ট্যাগ এখানে দিয়ে H2 ব্যবহার করলাম। স্যার এখানে H2 হয়ে মনে হচ্ছে H2 লাস্ট রাইটার নেম জায়গাতে H1 হয়ে গেছে, H2 হবে সম্ভবত। আচ্ছা, সরি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে মূলত ডেসক্রিপশন বা এই সংক্রান্ত কনটেন্ট গুলো যেগুলো এড করা হয়, সেগুলো করা হয়। যেমন ধরেন আপনি যদি WordPress ব্যবহার করেন বা বিভিন্ন কনটেন্ট ম্যানেজমেন্ট ব্যবহার করেন যেখানে আপনি কনটেন্ট এড করছেন। তো সেই ক্ষেত্রে আপনার টাইটেল যেটা হবে, টাইটেলটা আপনার সবসময় H1 ট্যাগের মধ্যেই তৈরি হয়। আর কনটেন্ট যেগুলো, সেগুলো আপনার তৈরি হবে যে প্যারাগ্রাফ ট্যাগে। তো অনেক সময় টাইটেল একটা সাবটাইটেল থাকে নিউজের ক্ষেত্রে। তো সাবটাইটেলটা আপনার H2, H3 বা এর থেকে নিচে পরবর্তী সংক্রান্তগুলো দিয়ে আপনি ওই সাবটাইটেলটা তৈরি করতে পারেন। তো মূলত H1 টা সবসময় টাইটেলকেই ডিফাইন করে, যে জায়গায় P ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আপনার কনটেন্টকে ডিফাইন করে। এখানের মধ্যে আপনি যদি H2, H1 এর জায়গায় যদি H2 ব্যবহার করেন তবে আপনার টাইটেলটা
ইয়া হিসেবে সাবটাইটেল হিসেবে ডিফাইন হবে যদি না আপনার এখানে অন্য কোনো H1 ট্যাগ না থাকে। এখন যদি আমি এখান থেকে H1 ট্যাগটা সরিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে Google এর মধ্যে আমার H2 ট্যাগটাই টাইটেল হিসেবে ডিফাইন হবে। যেমন এটাকে যদি আমি এখন ইয়ে করি, এটা সাইড দিয়ে একটু বুঝিয়ে দিন স্যার। এটা সাইড আমার দিয়ে একটা টাইটেল হিসেবেই ডিফাইন হইলো। হ্যাঁ, কি জিজ্ঞেস করেছেন যে? একটা ওয়েবসাইট দেখিয়ে বুঝিয়ে দিন না স্যার কোন জিনিসটার হ্যাঁ, ওয়েবসাইট লাইক দেখিয়ে যদি বুঝাই, এক্সাম্পল স্বরূপ ১ মিনিট। যেমন WordPress ওয়েবসাইট এক্সাম্পল দিয়ে বুঝাই। আমার WordPress হ্যাঁ ওয়েবসাইট আছে। ইয়েস ইয়েস WordPress তো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, তো ওইটা দিয়ে বুঝাই। না সরি। আচ্ছা, আমার ওয়েবসাইট দিয়েই বুঝাই। এটা একটু নেট স্লো আছে। এটা একটু আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এখানের মধ্যে যদি আমরা একটা এখানে ক্ষেত্রে যেমন টাইটেল দেখা যাচ্ছে। তো এখানের মধ্যে যদি আমরা একটা পোস্ট সেকশনে যাই, মানে WordPress খুলতে বেশি টাইম নিচ্ছে। আমি PHP ডিজাইন কে
হ্যাঁ, এখানে খুললো। তো এখানে ক্ষেত্রে এই যে আমি একটা ধরেন এখানে একটা ডেমো টাইটেল লিখলাম। তো যখন আমি টাইটেল লিখে পাবলিশ দেব তখন আমার এই টাইটেলটা সর্বদা H1 ট্যাগের মধ্যে ইনডেক্সড হবে। আমার H1 ট্যাগের মধ্যে ইনডেক্সড হবে। আর যখন আমি এখানে কোনো কনটেন্ট এড করব, ধরুন এক্সাম্পল শুনে এখানে একটা কনটেন্ট আমি এড করলাম, তখন আমার কনটেন্টটা সর্বদা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এড হবে। যেকোনো ওয়েবসাইটের ক্ষেত্রে এটা সিমিলার হয়। কিন্তু যদি টাইটেলের নিচে আমার আরেকটা অপশন থাকে টাইটেলের, অর্থাৎ এখানে ২ টা টাইটেল অপশন থাকে। তবে এটার মধ্যে যদি আমি কোনো কিছু লিখি ১ম টাতে, সেটা H1 ট্যাগের মধ্যে ইনডেক্স হবে যে জায়গায়, এটার নিচেরটায় যদি আমি কোনো কিছু লিখি, তখন সেটা সর্বদা H2 ট্যাগ অর্থাৎ সাবটাইটেল হিসেবে এড হবে। এইভাবে বুঝতে গেলে যেমন ফার্স্ট বুক টাইটেল এবং এটা হবে যে আপনার সাবটাইটেল। এর পরবর্তী নিচের H3 হোক, H4 হোক বা H5 হোক, ওগুলো সিমিলার ভাবে সাবটাইটেলের সাবটাইটেল বা সাবটাইটেল ওরকম ভাবে হিসাব করা হবে। অর্থাৎ আপনার এটা যদি টাইটেল হয় এটার আন্ডারে আপনার এই টাইটেলটা হবে সাবটাইটেল, এবং এটা যদি সাবটাইটেল হয় সাবটাইটেলের আন্ডারে আপনার H3 ট্যাগ সাবটাইটেল হিসেবে ইন্ডেক্সড হবে। যেখানে P ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ। সিমিলার ভাবে এগুলোর ক্ষেত্রেও ওইভাবেই ইন্ডেক্সড হবে। যেমন এখানে যদি ধরেন আপনি যদি আমি একটা অটো লিঙ্ক এড করি, তবে সেটা এখানের মধ্যে পরবর্তী হিসেবে ইন্ডেক্সড হলো। বাট যেমন এটার ক্ষেত্রে এটা হচ্ছে একটা আলাদা ফাংশন এবং এটা আলাদা ফাংশন ডিফাইন করা। তো প্যারাগ্রাফ ট্যাগ জেনারেলি ব্যবহার করা হয় যে যেকোনো টেক্সট বা প্যারাগ্রাফ গুলোকে সাজানোর জন্য। যেমন প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এখানে একটা ট্যাগ দেওয়া আছে। তো এতটুকু বুঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, বোঝা গেছে। মূলত ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক এড করা হয়। যেমন ধরেন স্যার আমি একটু আগে র্যান্ডমলি দিলাম। কোন একটা ওয়েবসাইট ওপেন করে দেখান না, দিলে ভালো হবে। এটা দিতে হবে। র‍্যান্ডমলি যেকোনো ধরো, র‍্যান্ডম হ্যাঁ, যেকোনো র্যান্ডমলি যেকোনো ওয়েবসাইট দিয়ে দেখান না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ধরেন যেকোনো ওয়েবসাইট বলতে WordPress, আচ্ছা এটা খুলি। এটা খুলে দেখি। আচ্ছা এটা খুলি। এখানে WordPress লোড হতে টাইম নিচ্ছে। ওয়ার্ডপ্রেস না, যেকোনো একটা সাইটে। যেমন ধরেন এটা একটা হ্যাঁ, হ্যাঁ, ওয়েবসাইট। তো ঠিক আছে। এখানে হ্যাঁ, এটা একটা পিএইচপি সাইট। যেমন সব ক্ষেত্রে যেমন আপনি পিএইচপি হোক, ওয়ার্ডপ্রেস হোক বা যেকোনো ভার্সনের ওয়েবসাইট আপনার হোক, সবগুলোর ক্ষেত্রে আপনার HTML, CSS ইন্টিগ্রেট করতে হবে। তো এই ওয়েবসাইটের যে পুরা লেআউটটা যেমন এই হেডার যেটা, এটাও HTML দিয়ে তৈরি এবং এটার এই যে ফুটার এটাও HTML দিয়ে তৈরি। এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড লেআউট গুলো আছে এগুলো প্রত্যেকটা HTML দিয়ে তৈরি, এবং এগুলোকে পাওয়ার যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে পিএইচপি। এবং এই যে এখানে যত সংক্রান্ত অ্যানিমেটেড জিনিস আছে যেমন ধরেন এটা হোক বা স্ক্রল করার সময় একটু অ্যানিমেট হচ্ছে বা এইগুলো, এই ফাংশন গুলোকে পাওয়ার দিচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট। বেসিক জাভাস্ক্রিপ্ট দিয়ে পাওয়ার দেওয়া। তো এখানের মধ্যে যদি আমি একটা নিউজ খুলি, তো এই নিউজের ক্ষেত্রে যেমন ছোট এখান থেকে বলি, এটা হচ্ছে আপনার H1 ট্যাগ। H1 আর আপনার এই আছে বাই অ্যাডমিন, তারিখ বা এই ভিউ, এটা হচ্ছে আপনার সাবটাইটেলের ক্যাটাগরিতেও আসে, আবার এটা নাও আসতে পারে যেহেতু এটার থেকে এটা ছোট সাইজের। তো এটা হয়তো H3 বা H4 ট্যাগের মধ্যে পড়বে। কিন্তু যদি আমার এই টাইটেলের নিচে আরেকটা ছোট টাইটেল থাকে তবে সেটা H2 ট্যাগের মধ্যে ইন্ডেক্সড হবে। এবং যেহেতু এই জিনিসটা এটা যেমন এখানে একটু আগে দেখালাম যে রাইটারের প্রফেশন বা ডিসক্রিপশন, এখানে এটা H3 ট্যাগের মধ্যে আমরা দিয়েছি। এটা H3 এর জায়গায় যদি H4 বা 5 টাইপের কিছু হয় তাহলে এটা যতটুকু হবে এই যেমন হ্যাঁ, এটা এখন সাইজ সিমিলার। তো এটা এই কনটেন্টটা হচ্ছে যে আপনার প্যারাগ্রাফ ট্যাগ। আবার এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একটা অংশ আমি বোল্ড করেছি। তো এই বোল্ড অংশটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগেরই, বাট প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি বোল্ড এলিমেন্ট ব্যবহার করে এটাকে একটু বোল্ড করেছি। তো সেটারও কিছু ট্যাগ আছে, যেমন বেসিক কিছু ট্যাগ আছে। যেমন এটাও সিমিলার বোল্ড করা। তো এটা হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার।
এর পরবর্তীতে এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, যেমন এর পরবর্তীতে যেমন এখানের মধ্যে একটা হাইপার লিঙ্ক আছে। মানে যেটাকে ক্লিক করে আমি সিম্পলি আমার কোনো ক্যাটেগরি-টরিতে যেতে পারছি। এটা এড করার জন্য আমরা সিম্পলি এখানের মধ্যে আরেকটা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে a ট্যাগ। অর্থাৎ হাইপারলিংক ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আপনি হাইপারলিংক এড করতে, হাইপারলিংক মানে হচ্ছে চট করে অন্য কোনো লিঙ্কে চলে যাওয়া। যেমন ধরেন এখান থেকে ধরেন আমি কোনো ক্যাটেগরিতে ক্লিক করলাম। আমি এই যে এখানে একটা ক্যাটেগরি লিঙ্ক চেঞ্জ হয়ে গেল এবং সেই লিঙ্কটাকে আমি এই যে টেক্সটের সাথে কানেক্ট করলাম। তো এই জিনিসটাই হচ্ছে হাইপারলিংকের বৈশিষ্ট্য। তো হাইপারলিংক এড করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় এবং শুধু হাইপারলিংকই না, আপনি ইমেজ হোক বা যে কিছুই আপনি আপনার ওয়েবসাইটে এড করতে যাচ্ছেন সেটার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। তো যদি আমি এই ট্যাগটা ব্যবহার করি, এখানে অলরেডি পুরো একটা স্ট্রাকচার এসে গেছে। তো এই ট্যাগের মধ্যে এটা হচ্ছে যে ওপেন ট্যাগ। দাঁড়ান, এই অংশগুলো আমি আপাতত সরিয়ে দিই। এই ট্যাগের ক্ষেত্রে এটা হচ্ছে ওপেন ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজ ট্যাগ। যেমন যেমন এখানের মধ্যে এই ট্যাগ আছে। এই ট্যাগের মধ্যে ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ। তো এই ট্যাগে যাবতীয় যত কিছু করা হয় সেটা মোস্টলি ওপেন ট্যাগের মধ্যেই করা হয়। যেমন ধরেন আমি যদি একটাখানে লিঙ্ক এড করতে চাই আমার ওয়েবসাইটে, এক্সাম্পল স্বরূপ, যেমন আমি এখানে একটা লিঙ্ক এড করতে যাচ্ছি। তো লিঙ্ক এড করার জন্য আমরা এখানের মধ্যে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করব। যদি লিঙ্কের ক্ষেত্রে হয় তাহলে আমরা href, এই href অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। তো এখানে যদি href দিয়ে আমি এখানে একটা ধরেন লিঙ্ক এড করতে যাচ্ছি। তো এক্সাম্পল স্বরূপ আমি এখানে google.com দিই, google.com। তো এটা হয়ে গেল আমার একটা লিঙ্ক। এখন আমার লিঙ্ক তো আমি এড করলাম, কিন্তু আমার একটা লিঙ্কের টেক্সট দরকার। যেমন এখানের মধ্যে যদি আমরা সাইটে যাই, এখানের মধ্যে একটা লিঙ্কের টেক্সট আছে। তো টেক্সট এড করার জন্য আমি এই ওপেন ট্যাগ এর আর ক্লোজ ট্যাগ এর ভিতরের অংশ যেটা, সেখানের মধ্যে আমি লিখলাম গুগল, ভিজিট গুগল। এটা আমার লিঙ্ক। এখন এটাকে যদি আমি সেভ করি এবং সিম্পলি এখানে গিয়ে এখানে একটা রিফ্রেশ দিই, তো আমার এই লিঙ্কটা এখানে অটোমেটিক জেনারেট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার হাইপার লিঙ্ক। এবার এই হাইপার লিঙ্কটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি যদি আমরা এটার মধ্যে সিএসএস ইন্টিগ্রেট করি। যেমন এখানে হাইপার লিঙ্কের পাশে যদি আমরা স্টাইল ব্যবহার করি, তাহলে আমরা এখানের মধ্যে বিভিন্ন সিএসএস এলিমেন্ট ইন্টিগ্রেট করে এটাকে একটু বাটন শেপ দিতে পারি বা এটার চারপাশে একটু শ্যাডো অ্যাড করতে পারি। তো সেটা হচ্ছে সিএসএস এর ব্যাপার। তো এইচটিএমএল দিয়ে দেখবো পোস্টের একটা ইমেজ আপনি ফিচার করাতে চাচ্ছেন। যেমন এটা হচ্ছে একটা ফিচার ইমেজ। তো এই ইমেজটা যখন আপনার বিভিন্ন জায়গায় ইন্ডেক্সড হবে, চাই সেটা ফেসবুক হোক বা গুগল হোক, তখন সেখানের মধ্যে এটা অ্যাজ এ ইমেজ ট্যাগ দিয়েই ইন্ডেক্সড হবে। যেমন এটা হচ্ছে একটা ফিচার ইমেজ। তো যদি এটাকে আমরা ইন্সপেক্ট করি, এই দেখছেন যদি আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করব, img। যখন আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করব, ইমেজ ট্যাগ একটু আগে দেখালাম যে ইমেজ ট্যাগের জন্য ক্লোজিং ট্যাগ লাগে না। যে জায়গায় বাকি সকল ট্যাগের ক্ষেত্রে আমাদের একটা ক্লোজিং ট্যাগ করতে হয়, নইলে আমাদের সিনট্যাক্স এরর আসে। তো ইমেজ ট্যাগের ক্লোজিং ট্যাগ দরকার পড়ে না, কারণ এটা যাবতীয় সব কাজ ওপেন ট্যাগ দিয়েই হয়। ইমেজ ট্যাগের ক্ষেত্রে আমরা ওপেন ট্যাগের মধ্যে এসআরসি অর্থাৎ সোর্স অ্যাট্রিবিউটটা নেব, যেটা থেকে আনা হচ্ছে। তো আমরা সোর্স দিয়ে এখানে ধরেন আমি যদি আমার এখানে যদি আমার একটা সি ড্রাইভ, সি প্যানেল বা অন্য জায়গায় কোনো একটা ইমেজ থাকে, আমি সেটার ফাইলের পাথ যেটা সেটা কপি করে এখানে দিতে পারি। তো সেই ক্ষেত্রে ফাইলের পাথ অনেক লম্বা হবে। সেক্ষেত্রে আমি একটা সিম্পলি যেকোনো একটা ইমেজ নিই। ইমেজ কোনটা নিব? হ্যাঁ, এখান থেকে ইমেজটা নিই। তো আমি কি করি সিম্পলি এই ইমেজের অ্যাড্রেসটা কপি করব। এই অ্যাড্রেসটা আমি কপি করলাম। তো এখন যদি আমি এখানের মধ্যে সোর্স এর মধ্যে এটা দিই, তো আমার ইমেজটা এখানে ইন্টিগ্রেট হয়ে যাবে। এবং এটা যদি আমি সেভ দিই,
এবং এখানে গিয়ে একটা রিফ্রেশ দিই, এই আমার ইমেজটা এসে গেছে। বাট প্রবলেম হচ্ছে এখানের মধ্যে আমার ইমেজটা ডিফাইন করা নেই। যেমন এখানের মধ্যে আপনারা দেখবেন যে এখানে ইমেজ একটা ডিফাইন করা আছে। যে অল্ট দিয়ে আপনার ইমেজটাকে ডিফাইন করে দিয়েছে। যেমন এটা নিউজটা হচ্ছে একটা ডাকাতি। তো এখানের মধ্যে একটা ডাকাতির ইমেজকে ডিফাইন করে দিয়েছে। তো আপনার ইমেজটা যদি ডিফাইন না থাকে, তাহলে তাও আপনার ওয়েবসাইটে ইমেজটা আসবে ঠিকই, কিন্তু যখন আপনার এসইও ম্যানেজমেন্টের প্রশ্ন আসবে, তখন আপনার ইমেজটা খুব খারাপ দেখাবে। তো ইমেজের যেমন আমাদের ধরেন অনেক সময় কি হয়, আমাদের ইমেজের নামগুলো খুব অদ্ভুত হয়, যেমন 1 2 3 4 3। তো সেই ক্ষেত্রে আমাদের ইমেজটাকে ডিফাইন করে দিতে হতো। ইমেজকে ডিফাইন করার জন্য আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট নেব, এটা হচ্ছে এটা। এখানের ভিতরে হবে আপনার ইমেজের নাম। তো আমি যেহেতু এখানে একটা ডাকাতের ইমেজ দিয়েছি, আমি এখানে দিলাম রবারি। ওকে, এবার এটা আমি সেভ করলাম। তো এটার মেইন কাজ কি? এটার কাজটা অতটা ভিজিবল না, যেহেতু এটা ব্যাক এন্ড এর মধ্যে কাজ করে। বাট এটার মূল কাজ হচ্ছে যখন আপনার ইমেজটা গুগলে ইন্ডেক্স হচ্ছে, আমাদের কাছে ভিজিবলি আমরা এভাবে দেখছি, বাট গুগলে যখন ইন্ডেক্স হচ্ছে আপনার ওয়েবসাইটটা এভাবে দেখাবে। এরকম অসংখ্য কোড লাইনের মধ্যে আপনার ওয়েবসাইটটা দেখাবে। তো আপনার ইমেজটাকে ওটা স্টাডি কিভাবে করবে? আপনার ইমেজটাকে স্টাডি করবে ওইটা এভাবে, এই একটা কোডের মাধ্যমে। এই যেমন এখানে একটা কোড দেখছেন? তো এখানের মধ্যে ইমেজের সোর্স আছে, যে ইমেজটা কোথা থেকে নেওয়া হয়েছে, এবং ইমেজের একটা ডেফিনিশন আছে। যে মানে এই ইমেজটা এই ইয়া। তো যখন কেউ এই ধরনের নাম গুগলে সার্চ মারবে বা যেকোনো ব্রাউজারে সার্চ মারবে, তখন অটোমেটিক সার্চ ইঞ্জিন এই ইমেজটাকে ডিফাইন করে। তখন কোতোয়ালি থানার আন্ডারে এর ধরনের যত রকম ইমেজ ডিফাইন করা আছে, সেগুলো আপনার সার্চ ইঞ্জিনের মধ্যে শো করবে। তো মেইন জিনিস হচ্ছে, বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এর পরবর্তীতে আপনি এটার মধ্যে আরেকটা জিনিস করতে পারেন, যেটা জানলে আমরা প্যারাগ্রাফ ট্যাগে করি। যে ধরেন আমার ২ টা প্যারাগ্রাফ আছে। যেমন অনেক সময় কি হয়, আমরা অনেকগুলো প্যারাগ্রাফ এড করি। আর আমরা চাচ্ছি, যেমন এটা কিভাবে বুঝাই? এটা হ্যাঁ, যেমন যদি আমি এখানে যাই, এটা ক্রস করে দিই। এই যে একটা লাইন, যেমন এটা একটা লাইন। তো লাইন শেষ হয়ে যায় আমাদের জেনারেলি দিয়ে, দাড়ি দিয়ে। তো এর যে লাইনটা এখানে শেষ। তো পরবর্তী লাইন যেটা, সেটা এটার সাথে এড হবে নাকি এটার পরের নিচে হবে? সেটা আমরা ডিফাইন কিভাবে করব? সেটা আমরা ডিফাইন করব যে বিআর ট্যাগ দিয়ে। যেমন ধরেন এখানের মধ্যে আমি আরেকটা কিছু লিখলাম, এটাকে সেভ দিলাম। এখন যদি আমি এখানে যাই, একটা রিফ্রেশ দিই। এখানে ট্যাগের ভিতরে হ্যাঁ, ধরেন এখানের মধ্যে আমি ডেসক্রিপশন দিলাম। আমি চাচ্ছি যে এখানের মধ্যে একটা ফুল স্টপ দিয়ে আরেকটা লেখা লিখতে, যে রাইটার্স লাইফ ধরেন দিলাম। যখন এটাকে সেভ করব, সেভ করার পর আমি চাচ্ছি এটা পরের লাইনে দেখাবে, কিন্তু এটা এখানে দেখাচ্ছে যে একসাথে দেখাচ্ছে বলে সুন্দর লাগছে না। এই যে একটা তো এখানে আমরা একটা লাইন ব্রেকার ব্যবহার করবো। তো লাইন ব্রেকার হচ্ছে বিআর। যখন বিআর ব্যবহার করছি, তখন আমার এই লাইনটা অটোমেটিক ব্রেক হয়ে নিচে চলে যাবে। এই যেমন এই দেখেছেন, এটা অটোমেটিক নিচে চলে গেছে। এই সেম জিনিসটা, এই সেম লজিকটা এখানের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। যে একটা টাইমের পর যখন আমার লেখাটা লেআউটের এই অংশে এসে যাবে, তখন সেটা লাইন ব্রেক হয়ে এই অংশে এসে যাবে। এটা হচ্ছে যে এটার ব্যাক এন্ড লজিক। এই লজিক গুলো কিভাবে কোনটা কাজ করবে, সেটা আমরা বিভিন্ন জিনিস দিয়ে ডিফাইন করে দিই। যেমন ধরেন এসকিউএল আছে, বা ব্যাক এন্ডে যে ফাইলগুলো থাকে সেগুলো দিয়ে আমরা এটাকে ডিফাইন করে দিই। তো আরেকটু আপডেটেড ভাবে আমরা একটা বেসিক প্রজেক্ট তৈরি করে দেখি। যেমন এটা অলরেডি একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল। এটাকে আমরা আরেকটু মডিফাই করি। এখান থেকে আমরা H2 H4 ট্যাগটাকে বাদ করে দিই। এটাকে সেভ করলাম। এটা হচ্ছে একটা বেসিক পোস্ট কার্ড বা ভিউ কার্ড যেগুলো হয় নিউজের, ওইটার মতোই। যেমন এখানে আপনার একটা ফিচার ইমেজ আছে, একটা টাইটেল আছে, একটা সুন্দর আপনার প্যারাগ্রাফ আছে, এবং সেটা নিচে হচ্ছে আপনার লিঙ্ক। যেমন এখানে তো লিঙ্কটা যদি আমি উপরে দিয়ে দিই, সেটাকে আমি ক্যাটাগরি হিসেবে ডিফাইন করতে পারবো।
যেমন এগুলোর ক্ষেত্রে যেমন এখানের মধ্যে এগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনার এক্সটার্নাল ডেটা যেটা ওখান থেকে ইন্ডেক্স করা হচ্ছে। কিন্তু এখানে ক্লিক করা যায় না। কিন্তু এগুলোতে ক্লিক করা যায়। কারণ এগুলোর মধ্যে আপনার h ট্যাগ ব্যবহার করা হয়েছে। তো এখন এতক্ষণ যেগুলো দেখিয়েছি তো ওগুলো হচ্ছে যে আপনার মূলত মৌলিক ট্যাগ। যেমন ধরেন বিআর, পি ট্যাগ, এ ট্যাগ, ইমেজ ট্যাগ, এইচ ট্যাগ, H1 ট্যাগ। এই যে ট্যাগ গুলো এগুলো হচ্ছে আপনার মূলত মৌলিক ট্যাগ যেটাতে আপনার পুরো একটা ওয়েবসাইট তৈরি করা হয়। আর এগুলো হচ্ছে আপনার এন্ড ট্যাগ। অর্থাৎ এই স্টার্ট হইলে এন্ড করতে হবে। এর পরবর্তী যে ট্যাগ গুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার আপগ্রেডেড। যেমন ধরেন আপনি একটা কনট্যাক্ট ফর্ম বানাচ্ছেন বা একটা চেকবক্স সংক্রান্ত কুইজ বানাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার এই বাড়তি ট্যাগ গুলো ইউজ করা হয়। তো এতটুকু বুঝা গিয়েছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার বুঝে গেছি। তাহলে আমি এর পরের পার্টটা বুঝাই যেটার মধ্যে আমরা আরেকটু আপডেটেড জিনিসটা জানবো এটার। এর পরবর্তীটা যেমন একটু আগে আমি জিনিসটা বুঝালাম যে এখানের মধ্যে অন্য ট্যাগ গুলো হচ্ছে মৌলিক ট্যাগ। তো এই উপরের এই কয়েকটা হচ্ছে মৌলিক ট্যাগ। এর পরের বাড়তিগুলো হচ্ছে যে আপনার আপগ্রেডেড। তো এরপরে আমরা কিছু ট্যাগ এইটার মধ্যে আমরা কিছু ট্যাগ ইন্টিগ্রেট করব। যেমন ধরেন স্ট্রং বা যেমন আমরা লেখা লিখি অনেক সময়। এখানের মধ্যে যদি আমি অ্যাডমিন প্যানেলে যাই, ধরেন একটা লেখা। আমরা অনেক সময় দেখেছি যে আমরা লেখাকে একটু ইটালিক করতে চাই বা বোল্ড করতে চাই। আমরা অনেক সময় করি না? ফটোশপে হোক বা বিভিন্ন ক্ষেত্রে আমরা লেখাকে একটু ইটালিক বা বোল্ড করি। যেমন ধরেন আমি এখানে একটা লেখা লিখলাম। আমি এই লেখাটাকে আমি একটু বোল্ড করলাম। আবার আমি এটাকে ইটালিক করলাম বা এটার নিচে একটা আন্ডারস্কোর এড করলাম। এই ফরম্যাট বা এটাকে আমরা অ্যালাইনমেন্টে আনলাম। এই জিনিসগুলো আপনার এক্সটার্নাল ট্যাগ অর্থাৎ আপনার এখানে যে মৌলিক ট্যাগ গুলো আছে এগুলোর সাথে কিছু এক্সটার্নাল ট্যাগ ইন্টিগ্রেট করে আমরা এগুলো করতে পারি। এই ক্ষেত্রে কিছু এক্সটার্নাল ট্যাগ হচ্ছে যেমন ধরেন স্ট্রং ট্যাগ, ইএম ট্যাগ। তো স্ট্রং ট্যাগ দিয়ে আপনার কোনো জিনিসকে বোল্ড করা হয়। সিমিলার ভাবে ইএম ট্যাগ দিয়ে আপনি কোনো কিছুকে বোল্ড করতে পারবেন। তারপর এখানে যেমন আমি এখানে একটা ট্যাগ ব্যবহার করলাম আন্ডারস্কোর। তো এই আন্ডারস্কোরেরই মতো আরেকটা ট্যাগ আছে মার্ক ট্যাগ অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার এসে যাবে। তো এই জিনিসটা আমি একটু ডিটেইলে বুঝাই। যেমন ধরেন আমার এখানের মধ্যে আমি একটা প্যারাগ্রাফ আছে। এই যেমন এই পি ট্যাগটা এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ। তো আমি চাচ্ছি যে আমার প্যারাগ্রাফ ট্যাগটাকে একটু বোল্ড করতে। তো বোল্ড করার জন্য দুই ধরনের ট্যাগ আছে। একটা হচ্ছে যে আপনার যেমন ধরেন আমি এখানে এই লেখাটাকে বোল্ড করতে যাচ্ছি। তো বোল্ড করার জন্য আপনি একটা ট্যাগ ব্যবহার করতে পারেন যেটার নাম হচ্ছে বি ট্যাগ। যে আপনি যে লেখাটাকে করতে যাও না, আপনি আপনার যেকোনো মৌলিক টাইটেলের মৌলিক ট্যাগের ভিতর আপনি এই এক্সটার্নাল ট্যাগ গুলো অর্থাৎ স্টাইলিং ট্যাগ গুলো ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে ধরেন একটা বি ট্যাগ নিলাম এবং এই ডেসক্রিপশনের এদিকে আমি বি ট্যাগটাকে ক্লোজ করলাম। রাইট? ক্লোজ করে দিলাম। যেহেতু আমি আমার বি ট্যাগটাকে ক্লোজ করলাম, এই পার্টিকুলার এরিয়ার মধ্যে বাকি সবকিছু নরমাল থাকবে, শুধু এই একটা অংশ বোল্ড হয়ে যাবে। তো যদি আমি এখানে গিয়ে রিফ্রেশ দিই, তো পার্টিকুলার এরিয়ার মধ্যে এই যেমন এখানে যাই, এই তো এই পার্টিকুলার এরিয়ার মধ্যে বাকি সবগুলো নরমাল সাইজে আছে, বাট শুধু এই একটা এরিয়া হাইলাইটেড হয়েছে। তো যখন এটা গুগল ইন্ডেক্সড হবে তখন গুগল বাকি সবকিছুকে ইন্ডেক্স করবে, কিন্তু এই একটা পার্টিকুলার এরিয়াকেও স্পেশালি ডিটারমাইন করবে যে মানে এটা এরকম বা এটা একটা স্পেশাল জিনিস হোল্ড করে। কিন্তু সেই ক্ষেত্রে যেমন আমি এখানে বললাম যে দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে বি ট্যাগ আর একটা স্ট্রং ট্যাগ। দুটোটার কাজ সিমিলারই ফ্রন্ট এন্ড এর ক্ষেত্রে, কিন্তু ব্যাক এন্ড এর ক্ষেত্রে দুটোটার কাজ আলাদা। যেমন আপনি যখন এসইও ম্যানেজমেন্টে যাবেন তখন আপনি এই বি ট্যাগ ব্যবহার করতে পারবেন। বি ট্যাগটা আপনি প্যারাগ্রাফে ব্যবহার করতে পারবেন ঠিকই। যেমন নরমাল প্যারাগ্রাফ যেমন এখানে ক্ষেত্রে যদি আমি যাই, এই যেমন এখানের মধ্যে আমি কোনো লেখাকে যখন বোল্ড করলাম তখন জেনারেলি আমরা এটা ভাবি যে এটা বি ট্যাগ দিয়ে বোল্ড করা হয়েছে, কিন্তু যখন এটা ফ্রন্ট পেজের মধ্যে আপনার এসইও হবে তখন এটা বি ট্যাগের জায়গায় স্ট্রং ট্যাগ ব্যবহার করবে। এই জায়গার মধ্যে আমরা কি করব, বি ট্যাগের জায়গায় স্ট্রং নেব। আমি একটা স্ট্রং নিলাম, আমি এখানেও সিমিলার ভাবে আমি স্ট্রং নিলাম। এখানে ক্ষেত্রে আমরা জাস্ট ট্যাগের চেঞ্জ করেছি, কিন্তু যদি আমরা ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডের মধ্যে কিন্তু সেরকম কিছুই চেঞ্জ হয় নাই। কিন্তু যখন আমরা ব্যাক এন্ডে যাব আমাদের এখানে অনেক জিনিস চেঞ্জ হয়েছে।
তো এখানে আমাদের স্ট্রং ট্যাগটা কেন ব্যবহার করলাম? তো ট্যাগটা মূলত SEO র দৃষ্টিকোণ বেশি গুরুত্বপূর্ণ করে। যেমন ধরেন আপনারা একটু আগে বললাম যে যদি আমি কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে যাই, Google যখন এটাকে ইন্ডেক্স করবে, তখন বাকি সবগুলোর ক্ষেত্রে Google এই স্পেশালি এই ডেসক্রিপশন অংশটাকে স্পেশালি আলাদা একটা মাহাত্ম্য দিবে যে মানে হ্যাঁ, এটা একটা স্পেশাল মিনিং হোল্ড করে। যেহেতু এটা স্ট্রং ট্যাগ ব্যবহার করেছি। তো SEO এর ক্ষেত্রে যখনই আপনারা কোনো ওয়েবসাইট তৈরি করবেন, SEO এর ক্ষেত্রে সবসময় আপনারা এই 2nd অপশনটাই বেশি ভালো, স্ট্রং ট্যাগ। যেহেতু এটা SEO এর ক্ষেত্রে বেশি ভালো। আর যদি আপনার নরমাল প্রজেক্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনি B ট্যাগ ব্যবহার করতে পারেন। তো এটা হয়ে গেল। এরপর আরেকটা জিনিস সেটা হচ্ছে ইটালিক। যেমন আমি আমার এই লেখাটাকে ইটালিক করলাম। এই যে ইটালিক। ইটালিকটা কিভাবে করবেন? ইটালিকের ক্ষেত্রে আপনার ২ টা ট্যাগ আছে। যেমন এটা আমরা স্ট্রং করলাম, আমরা চাচ্ছি এই হেডারের মধ্যে এই বুক অংশটাকে আমরা ইটালিক করতে। ইটালিক করার জন্য ২ টা ট্যাগ আছে। একটা হচ্ছে আই ট্যাগ আরেকটা হচ্ছে EM ট্যাগ। তো আই ট্যাগও কিছুটা যেমন আমি যদি এখানে আই ট্যাগ নিই এবং এদিকে বুকের এদিকে আমি এই আই ট্যাগটাকে ক্লোজ করে দিই। এবং সেভ দিই। তাহলে আমার এই পার্টিকুলার এরিয়াটা আপনার ইটালিক হয়ে গিয়েছে। তো এই পার্টিকুলার এরিয়াটা আপনার ইটালিক হয়ে গেল। তো গুগলের মধ্যে এটা ইটালিক হিসেবে ইন্ডেক্সড হবে। কিন্তু যখন আপনি আবার SEO ম্যানেজমেন্টের প্রশ্ন আসবে, তখন আপনি এই ১ম ট্যাগটা ব্যবহার করতে পারবেন না। কারণ এটা SEO এর জন্য খুব খারাপ। এই জায়গায় আপনাকে ব্যবহার করতে EM ট্যাগ। ওই স্ট্রং ট্যাগের মতো EM ট্যাগও হচ্ছে যে একটা স্পেশাল হোল্ড দেয় আপনার। যে আপনার এই পার্টিকুলার এরিয়াটা গুগলের মধ্যে একটা স্পেশাল স্থান হোল্ড করবে। দেখতে সিমিলারই লাগবে। যেমন দেখতে আমরা সিমিলারই লাগছে কিন্তু ব্যাক এন্ড এ যেটা, যেমন এর নরমাল যেকোনো ওয়েবসাইট চাই সেটা ওয়ার্ডপ্রেস হোক বা যেকোনো, যখন আমরা ওটাকে ইটালিক করি বা বোল্ড করি, সবসময় 2nd অপশনটাই তৈরি করা হয়। যাতে আপনার গুগল ইন্ডেক্স যখন হবে গুগল সার্চ কনসোলে, তখন আপনার এই EM ট্যাগটা এই জিনিসটাকে হাইলাইট করবে। যেমন স্ট্রং ট্যাগ এই জিনিসটাকে হাইলাইট করেছে। EM ট্যাগকে আবার এমফাসাইজ ও বলা হয়, যে জায়গায় আই ট্যাগ মানে হচ্ছে ইটালিক। এটা আপনার এটাকে স্পেশালি একটা স্থান দিয়ে দিল। এর পরবর্তী জিনিস আরেকটা যেটা, সেটা হচ্ছে আমরা এখানে দেখলাম এখন, সেটা হচ্ছে এই আন্ডারস্কোর। তো আন্ডারস্কোরটা কেন দিই? অনেক সময় আমরা একটা, যেমন আমরা অনেক সময় কি করি, বইয়ের মধ্যে যখন পড়ি কোনো স্পেশাল লাইনকে আমরা একটা মার্কার দিয়ে আন্ডারস্কোর করে দিই। সেম